এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে एग्जांपल 7। এখানে অনেক কিছু বলছে আসলে। একটা বর্গের বাহু দেওয়া আছে 4√2, সেই বর্গের একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। এই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বর্গ তো আমরা চিনি তাই না, যে চারটা বাহু সমান হয়। এখন যেহেতু চিত্র একই করব বলছি, তাহলে আমরা আগে x অক্ষ আর y অক্ষটা এঁকে নিই। এবার বলেছে, খেয়াল করো, বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে বিপরীত শীর্ষ x অক্ষের উপর। তাহলে বিপরীত শীর্ষ আসলে মানে কি? একটা বর্গ যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে এইটা যদি একটা শীর্ষ হয় a, তার বিপরীত শীর্ষটা কিন্তু এই পাশেরটা, একদম কর্নারে যেটা আছে, অর্থাৎ কর্ণ বরাবর যে শীর্ষটা পাবো। তার মানে এইটা মূল বিন্দুতে থাকবে, এটা x অক্ষে থাকবে। তাহলে আমাদের x অক্ষটা আসলে এইভাবে থাকবে। সো আমরা যদি এটাকে আঁকতে চাই, আমরা এইভাবে আঁকতে পারি যে মাঝখানে তাহলে একটা পয়েন্ট থাকবে, ধরলাম এই পয়েন্টটা, তাহলে এই হচ্ছে বর্গের এক সাইড, আর এই পাশে একটা পয়েন্ট থাকবে, সো এই হচ্ছে বর্গের আরেক সাইড। তাহলে এই হচ্ছে আমাদের বর্গটা, বুঝা যাচ্ছে? তাহলে একটা শীর্ষ মূল বিন্দুতে, অপর শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এখন আগের মতোই আমাকে বলছে কি বর্গের কর্ণকে ব্যাস ধরে, তাহলে এই যে হচ্ছে কর্ণ, এই কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত গোলার সমীকরণ বের করো। তাহলে হচ্ছে গোলা। তাহলে আমরা একটা পয়েন্ট কিন্তু জেনে গেলাম, এই পয়েন্টটা হচ্ছে 0 0। এই পয়েন্টটা এখন কত বের করতে হবে? তো এখন আমরা একটা নামকরণ করি, এটা হচ্ছে O A B C। তাহলে লিখবো যে মনে করি O A B C বর্গের O মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ B x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এবার বাহু দেওয়া আছে 4√2, তার মানে প্রশ্ন মতে বাহু ইকুয়ালস টু 4√2। তাহলে কর্ণ যেটা হচ্ছে আমাদের OB, সেটা কি হবে? আমরা জানি বাহু যদি 4√2 হয়, কর্ণ হচ্ছে তার সাথে আরো √2 গুণ, তার মানে এখানে হবে 8। তাহলে OB যদি 8 হয়, B বিন্দুটা কি হবে? 8 0, কারণ কি এটা x অক্ষের উপর অবস্থিত। সো এখন খেয়াল করো, আমি ব্যাস বলছে হচ্ছে OB কে, তাহলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানি, একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে 8 0। সো আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এখন আরেকটা কথা, এখানে আবারও ওই যে আগের মতো একটু চিন্তা করো যে বৃত্তটা কোন সাইডে অবস্থিত, কিন্তু বলে দেয় নাই, জাস্ট বলছে কি বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের ধনাত্মক সাইডেও হইতে পারে, x অক্ষের ঋণাত্মক সাইডেও হইতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তখন আমাদের আরেকটা গোলা পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই গোলার জন্য এই পাশের পয়েন্টটা যদি চিন্তা করি B প্রাইম, সেটা হবে কি -8 0। তাহলে আমরা এখানে একইভাবে লিখে দিব এবং B প্রাইম বিন্দু -8 0। সো বুঝতেই পারছো, চিত্র না আঁকলে আসলে এইসব লেখার কোনো মিনিং নেই, আমাদেরকে এই অঙ্কে চিত্র আঁকতেই হবে। তাহলে নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় কি কি? একটা হচ্ছে 0 0, আরেকটা হচ্ছে +-8 0। সুতরাং সমীকরণ x - 0 x +-8 y - 0 y - 0 = 0। তার মানে হচ্ছে x² + y² +-8x = 0। বুঝা যাচ্ছে? ব্যাসের প্রান্তবিন্দু জানি, সো আমাদের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে যে সমীকরণটা ব্যবহার করতাম, সেই সমীকরণটা ব্যবহার করব। তাহলে এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে আমাদের চিত্র এঁকেই কাজ করতে হবে। বড় ক্ষেত্রের মেইন যেটা মাথায় রাখতে হবে, যে চিত্রটাতে অনেকে গ্যাঞ্জাম করে, সে সবাই ফার্স্টে যে চিত্রটা আঁকে সেটা হচ্ছে একটা শীর্ষ এখানে, তাহলে বর্গটা হচ্ছে এমন। এটা কিন্তু ভুল, কারণ কি এই শীর্ষটা যদি 0 0 হয়, তার বিপরীত শীর্ষ এটা কিন্তু x অক্ষের উপর অবস্থিত হয় নাই। তো তোমাকে এটাকে একটু ঘুরায় এরকম করে রাখতে হবে। তা এটা একটু তাহলে মাথায় রাখবেন চিত্রটা নিয়ে। হ্যাঁ, চিত্রটাতে যদি করতে পারেন তাহলে বাকিগুলো আসলে একদমই সিম্পল, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আমরা एग्जांपल 8 দেখি। এবার আমরা যে অঙ্কটা দেখব, এই অঙ্কটা অনেক বিখ্যাত একটা অঙ্ক বোর্ড পরীক্ষার জন্য। অঙ্কটা হচ্ছে এরকম: একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4 0 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। অঙ্কটা আছে তোমাদের বইয়ের 4.1 এর উদাহরণ 5। তো এখন আমরা এখানে একটু চিন্তা করি, এটা তো চিত্র আঁকতে হবে আসলে। তো বিষয়টা কি বলছে, একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে 4 0 বিন্দুতে, তাহলে x অক্ষকে স্পর্শ করে y অক্ষ থেকে জ্যা খণ্ডন করবে, তার মানে অবশ্যই y অক্ষকে সে ছেদ করবে। সো এই y অক্ষকে ছেদ করলো আর x অক্ষকে স্পর্শ করলো, এই হচ্ছে আমাদের বৃত্তটা। আচ্ছা, তো এখন আমরা একটু নামকরণ করি।
এটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুটা ধরলাম এ, যেটা হচ্ছে 40 দেওয়া আছে, জে এর নাম ধরলাম হচ্ছে সিডি, কেন্দ্র ধরলাম পি। আচ্ছা, এখন আগের মতোই আমাদের টার্গেটটা হচ্ছে যে কেন্দ্র ব্যাসার্ধ বের করা বা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু বের করা চিত্র দিয়ে। সো একটু খেয়াল করো, আমি যদি এই পি থেকে এখানে একটা লম্ব টানি, তাহলে এটা অবশ্যই জ্যাকে দুইটা ভাগে ভাগ করে দিবে। এখন কি বলা আছে খেয়াল করো, আমরা এভাবে লিখবো পরীক্ষার খাতায়, যে মনে করি নির্ণেয় বৃত্ত এক্স অক্ষকে এ 40 বিন্দুতে স্পর্শ করে ও ওয়াই অক্ষ থেকে সিডি = 6 জ্যা খণ্ডন করে। এখন কি করলাম, কেন্দ্র পি থেকে সিডি এর উপর লম্ব টানি, লম্বর নাম দিলাম সে পি বি, পিবি লম্ব টানি। সুতরাং কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে হচ্ছে সিবি বা বিডি এগুলা হয়ে যাবে কত, 6/2, তার মানে 3। এবার খেয়াল করো, আমি যদি এটা যোগ করি, পি আর ডি যোগ করি, তাহলে কি পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। যে সমকোণী ত্রিভুজের একটু খেয়াল করো, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে কোটি যেটা সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এই যে এটা হচ্ছে কোটি, এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ এক্স অক্ষকে স্পর্শ করলে। আর ভুজ কত সেটা কিন্তু আমরা বলেই ফেলতে পারি, দেখো এতটুকু হচ্ছে কত, 4। তাহলে এতটুকু যদি 4 হয়, এই পিবি এই অংশটাও কিন্তু 4। সো ভুজ কিন্তু 4 আমরা বের করে ফেলছি। কোটিটা ধরে নিলাম কে, এটা আমরা কে ধরে নিচ্ছি। তাহলে ভুজ অলরেডি পেয়ে গেছি, কোটিটা আমার জানি না। এখন কথা হচ্ছে কোটিটাই কি আবার ব্যাসার্ধের সমান। সো আমি যদি কোনোভাবে কোটিটা বের করতে পারি, আমি কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব। ওকে, এখন খেয়াল করো যে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা আঁকলাম, এটার পিবি হচ্ছে 4, বিডি হচ্ছে কত, 3। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ পিথাগোরাস হিসাব করলে পাবো আমরা 5। এবং এই অতিভুজটাকে দেখো, কেন্দ্র থেকে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের পরিধির উপরে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, পি এটাও তো ব্যাসার্ধ। সো এই ব্যাসার্ধ যদি 5 হয়, এই ব্যাসার্ধ কি অবশ্যই 5 হবে, যদিও চিত্র অনুযায়ী সেটা হয় নাই, বাট বৃত্ত যেহেতু, তার মানে এটার মান অবশ্যই 5 হবে এখানে। সো আমরা এখন তাহলে এটা কিভাবে লিখবো, আসলে লিখবো হচ্ছে এরকম, যে সমকোণী ত্রিভুজ পিবিডি থেকে কি পাই, যে পিডি স্কয়ার ইকুয়ালস টু পিবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে আমার পিডি টার মান দরকার, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সুতরাং এটাকে লেখা যায় 5 স্কয়ার, তার মানে পিডি এর মান হচ্ছে ±5। আচ্ছা, ±5 কেন আসছে, তাহলে ±5 আসলে কেন আসছে সেটা আমি একটু ব্যাখ্যা করি। যে আমাদের বলছে ওয়াই অক্ষ থেকে জ্যা খনন করছে, কিন্তু জ্যাটা আসলে উপরের সাইডে না নিচের সাইডে, এটা কিন্তু বলে দেয় নাই। তার মানে অবশ্যই আমরা চিন্তা করতে পারি যে এই পাশেও একটা গোল্লা থাকতে পারে, এই গোল্লাটা এদিকে 6 একক জ্যা খনন করছে এবং কেন্দ্রটা হচ্ছে এখানে। সো এই কেন্দ্রটা তাহলে কি হবে, 4 - 5, দ্যাটস ওয়াই এখানে -5 আসছে। বাট ব্যাসার্ধ কিন্তু অলওয়েজ 5, এটা কিন্তু -5 হবে না। সো আমরা বলতে পারি যে সুতরাং কেন্দ্র 4 ± 5, ব্যাসার্ধ 5। তাহলে সমীকরণ x - 4 হোল স্কয়ার প্লাস y ± 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। তার মানে আসে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 10y প্লাস 16 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। সো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আবারও খেয়াল করি যে আমাদেরকে x অক্ষকে স্পর্শ করছে, তাই আমরা স্পর্শ করে আঁকলাম, y অক্ষকে ছেদ করছে, ছেদ কিন্তু উপরে হতে পারে নিচেও হতে পারে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন যদি আমরা সিম্পল জ্যামিতি অ্যাপ্লাই করি, যে কেন্দ্র থেকে লম্ব টানলাম, তাহলে সেটা দুই ভাগে ভাগ করলো, এই দুটা যোগ করলাম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, যেখান থেকে আমি ভূমি আর লম্ব জানি, তাহলে অতিভুজটা বের করতে পারবো, এবং সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, একই সাথে কোটির মান। সো আমরা কেন্দ্র পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, তারপরে ইকুয়েশনটা লিখলাম। একই রকম একটা অঙ্ক তোমাদের বইতেও আছে, সেটা হচ্ছে অনুশীলনীর 18 নম্বর অঙ্ক, অবশ্যই করবা। হ্যাঁ, 4.1 এর 18 নম্বর অঙ্কটাও সেম ক্যাটাগরির অঙ্ক, এটা অবশ্যই করবেন।
আর এই অঙ্কটা তো বললাম যে উদাহরণের অঙ্কটা রয়েছে। তো এই যে এই অঙ্কগুলো সবকটাতেই আমাদেরকে চিত্র ব্যবহার করে কাজ করতেই হবে। চিত্র ব্যবহার করলে অনেক ইজি হয় আসলে। আর তাহলে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলতে পারলে ওই x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার এই সূত্র দিয়ে খুব তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত যে ধরনের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলি।